প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিওরলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু অ্যাজমা এবং সিওপিডি। এই ঋতু পরিবর্তনের যে সময়টা, সে সময় দেখা যায় যে অ্যাজমা সিওপিডি রোগীদের কিছু সমস্যা, বিশেষ করে কিছু স্পেসিফিক সমস্যা বেড়ে যায়। তো এই সময়টাতে আসলে তাদের কি করণীয়, সেই বিষয়টি আমাদের আজকের পর্বে আলোচনায় উঠে আসবে। পাশাপাশি এখন যেহেতু পবিত্র রমজান মাস চলছে, এই রোজার সময়টায় আসলে অ্যাজমা সিওপিডি রোগীদের তারা যে ওষুধগুলো সেবন করে থাকেন, সেই ওষুধগুলো তারা কিভাবে অ্যাডজাস্ট করবেন, বা এই রোজার সময়টায় তাদের কি কোনো ধরনের বাড়তি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলোই সার্বিকভাবে আমরা আজকের পর্বে আলোচনা করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার দেওয়ান আজমল হোসেন। ধন্যবাদ। মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আজকে অ্যাজমা সিওপিডি নিয়ে কথা বলবো। তো আয়োজনের শুরুতে স্যার জানতে চাই যে অ্যাজমা সিওপিডি বলতে আসলে কি বোঝানো হয়? হ্যাঁ, আজকে আমি একটু বলি, আজকে সুন্দর ফাগুনের এই রৌদ্রস্নাত সকাল প্লাস রমজানের একটা ভাইব, এই দুটো নিয়ে আমি একটা মিশ্র অভিবাদন জানাচ্ছি আমার সামনে বসা দর্শকদের। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে অ্যাজমা এবং সিওপিডি এই দুটো রোগে আমরা যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আমরা কমনলি পেয়ে থাকি। এবং আর এই সিজনের এই সময়টা যেটা বললাম, যখন কি আপনার টেম্পারেচার একটু ফ্ল্যাকচুয়েশন হয়, তখন কিন্তু অ্যাজমা সিওপিডি রোগের প্রাদুর্ভাবটা একটু বেড়ে যায়। তো এখনকার সময়ের জন্য অ্যাজমা সিওপিডির আলোচনাটা খুবই যুক্তিসঙ্গত। আর সাথে যদি আপনি রমজানকে নিয়ে আসেন, যেহেতু আমাদের ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা বা সিওপিডি রোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই রোজা রেখে থাকেন, তাদের ওষুধগুলোকে একটু সাজিয়ে দেয়া, কীভাবে ওনারা এই সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো শুরুতে আমরা যদি অ্যাজমা নিয়ে বলি, আমাদের বাংলাদেশে এখন আমাদের বায়ুর যে দূষণ, বিশেষ করে ঢাকা শহরে, আমার মনে হয় যে আমরা যদি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট করি বা অ্যাজমা কনফার্ম করার যে টেস্টটা করলে, আমার মনে হয় মোর দেন 50 to 60% ঢাকা শহরবাসীরই পরীক্ষাটা মনে হয় পজিটিভ আসবে। এটার অনেক কারণ রয়েছে, এই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন বললাম, বায়ুর দূষণ, অথবা আমাদের যে মানে জনবসতির যে ঘনত্বের পরিমাণটা বেড়ে যাওয়া, সাথে গাড়ির কালো ধোঁয়া, সব মিলিয়ে আমরা একটা বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছি, বিশেষ করে ঢাকা শহরে এনভায়রনমেন্টাল যে স্ট্রেসগুলো আমরা ফেস করছি। সেখানে যারা অ্যাজমা রোগী, তাদের জন্য অবশ্যই কিছু সতর্কতার প্রয়োজন আছে। অ্যাজমা মূলত একটা আমাদের শ্বাসতন্ত্রের একটা অসুস্থতা, যেটাকে আমরা অনেক সময় মানে অ্যাজমা বলতে বোঝাই যে এটা হলো শ্বাসতন্ত্রের একটা অতি সংবেদনশীলতা বা হাইপার রেসপন্সিভনেস অফ দ্য এয়ারওয়েজ। যদি মনে করেন যেমন একটা পিঁপড়া যদি আমাকে কোথাও হাতে কামড় দেয়, তো এখানে কি হয় দেখেন, এই জায়গাটার মধ্যে একটু ব্যথা হয়, এই জায়গাটা একটু ফুলে যায়, এই জায়গাটার মধ্যে একটু আমরা কর্মক্ষেত্রে একটু অসুবিধা ফিল করি। তো এই ঠিক ঘটনাগুলো কিন্তু শ্বাসতন্ত্রের মধ্যে হয়। যখন নাকি কোনো একটা ফরেন বডি বা অ্যান্টিজেন আমাদের শ্বাসতন্ত্রে ঢুকে যায়, তখন এটা বডির অ্যান্টিজেনটা বডির সাথে রিয়াকশন করে এই ঘটনাগুলো হয়। তাতে হয়ে যায় শ্বাসনালীতে যে আমাদের স্মুথ মাসল রয়েছে, সেটা একটু ফুলে গিয়ে তখন শ্বাসনালীটা হয়তো নর্মালি এরকম থাকলে হয়তো একটু চিকন হয়ে যায়, তখন বাতাস ঢুকতে একটু অসুবিধা হয়। খুব সহজভাবে এইভাবে আমরা অ্যাজমাকে বোঝাতে পারি, এটা শ্বাসতন্ত্রের অতি সংবেদনশীলতা। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ওষুধের সাথে সাথে, যেমন যারা অ্যাজমা পেশেন্ট, আমরা বলি যে আপনি হয়তো একটু মাস্ক ইউজ করবেন, বা যেই পরিস্থিতিগুলোতে আপনি অ্যাজমা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। এভাবে অ্যাজমাকে আমরা ব্যাখ্যা করতে পারি এবং এর সতর্কতাগুলো বলে থাকি। আর একই সাথে আপনি যদি সিওপিডি নিয়ে জানতে চান, সিওপিডি হলো স্পেসিফিক একটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বা এটাও শ্বাসতন্ত্রের একটা অসুস্থতা, বাট এটা কিছু আলাদা গ্রুপ অফ পিপলের হয়ে থাকে। যেমন আমরা বলি যেমন মেল পেশেন্ট, এজ মোর দেন 40, অথবা যাদের একটা ধূমপানের অভ্যাস আছে, অথবা 20 প্যাক ইয়ার, যে কেউ প্রতিদিন 20টা করে সিগারেট খায়, 1 বছর ধরে খাচ্ছে, এটাকে আমরা বলি 1 প্যাক ইয়ার। এবং 20 প্যাক ইয়ারের একটা হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে এই সিওপিডিটা হয়ে থাকে আর কি। তো অ্যাজমা সিওপিডির আপনি বাহ্যিকভাবে দেখলে হয়তো মনে হবে যে একই রকম, বাট লক্ষণগুলো তো কাছাকাছি একই রকম ভাবে প্রকাশিত হয়। হ্যাঁ, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিছু তারতম্য আছে, বা সতর্কতার ক্ষেত্রে কিছু তারতম্য রয়ে গেছে।
আচ্ছা, যেহেতু শ্বাসযন্ত্রের একটা রোগ, আমরা বুঝি যে রোগীর স্বাভাবিকভাবে তার যে শ্বাস নিতে কষ্ট হয়, অর্থাৎ অক্সিজেন তার শরীরে যে পরিমাণ তার নেওয়ার কথা, যেই বায়ুটা তার ভিতরে নেওয়ার কথা, সেটা নিতে তিনি কষ্ট পান। এবং জি আমরা যখন দেখি যে অ্যাজমার অ্যাকিউট অ্যাটাক হয়, জি সেক্ষেত্রে কিন্তু রোগী অনেক কষ্ট পান। তো আপনাদের কাছে রোগীরা সাধারণত কি কি ধরনের লক্ষণ নিয়ে আসেন? হ্যাঁ, এটা আপনি সুন্দর বলেছেন। অ্যাজমাকে আমরা যেমন ভাগ করে থাকি, যেমন ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা, আবার অ্যাকিউট এক্সারভেশন। ক্রনিক পারসিস্টেন্টের মধ্যে মাইল্ড, মডারেট, সিভিয়ার বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। আর যেটা নাকি হাসপাতালে যখন চলে আসে তখন অ্যাকিউট এক্সারভেশন নিয়ে আসে। তো অ্যাকিউট এক্সারভেশনের ক্ষেত্রে সাধারণত আমরা অক্সিজেনের সহায়তা নেই, নেবুলাইজ করি, কিছু স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। যদি রোগী ভর্তি থাকে সেক্ষেত্রে আরও কিছু ওষুধপত্র দিয়ে এটাকে আমরা স্টেবল করার চেষ্টা করি। আর যারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, যে ধরেন আপনার ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমার মাইল্ড, মডারেট বা সিভিয়ার, তাদের জন্য আমরা কিছু নেবুলাইজার মাঝে মধ্যে অথবা ইনহেলার, বিভিন্ন ধরনের কম্বিনেশন ইনহেলার আছে, কিছু মুখে খাওয়ার ট্যাবলেট আছে, এগুলো দিয়ে আমরা চিকিৎসাটাকে সাজিয়ে দিই। আর আধুনিক চিকিৎসার একটা অংশ হিসেবে বলতে পারেন এখন আমরা ভ্যাকসিনকে খুব প্রায়োরিটি দিচ্ছি, যে অ্যাজমা সিভিলি রোগীদেরকে আমরা সিজনাল ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন এগুলো নিতে বলি। আচ্ছা, এইভাবে চিকিৎসাটা সাজিয়ে দেওয়া যায় বা রোগীকে আমরা কনভিন্সও করে থাকি। অ্যাকিউট এক্সারভেশন যেটা হচ্ছে সেটা আসলে কেন হয় বা ঠিক কোন কোন পরিস্থিতিতে হয়? হ্যাঁ, অ্যাকুইট এক্সারভেশন যদি আপনি অ্যাজমা বলেন, যেটা আমরা শুরুতেই আমি বলছিলাম যে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা রিয়াকশন হয়ে গেল ফুসফুসের আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে, তখন ওই যে ফুসফুসের আপনার ডায়ামিটারটা কমে যাচ্ছে স্মুথ মাসেলের বেড়ে যাওয়ার কারণে, তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে তখন আমরা এটা অবশ্যই এটা আপনার হাসপাতালে যেতে হবে। তখন আমরা অক্সিজেন দিয়ে থাকি বা আপনার নেবুলাইজার সাথে ইনজেক্টেবল কিছু স্টেরয়েড দিয়ে তখন আমরা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক কোন কোন পরিস্থিতিতে এরকম হতে পারে? ধরেন ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমার পেশেন্ট যদি হয়তো আপনার এমন একটা এনভায়রনমেন্টে গেল যেখানে উনি হয়তো আগে গিয়ে অভ্যস্ত না, যেমন আমরা স্ট্রং অর্ডারের কথা বলি বা অতিমাত্রায় কোনো ধোঁয়া দুর্গন্ধযুক্ত এলাকা, এখানে গেলে হতে পারে একটা ভাইরাল ফ্লেয়ার আপ দিয়ে হতে পারে। হ্যাঁ, অথবা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে কিছু অ্যালার্জিক ফুড যেটা নাকি উনি খেয়ে অভ্যস্ত না, সেই ফুডের কারণে হতে পারে। বাট ফুড নিয়ে এখন অ্যাজমার সাথে রিলেশনটাকে অনেকই কমিয়ে দেওয়া হয়েছে, খুব একটা সম্পৃক্ততা নেই বললেই চলে। এছাড়া কিছু ওষুধের কারণে হতে পারে, যেমন আমরা ব্যথানাশক ওষুধ যেগুলো ইকুস্প্রিন অথবা আপনার যে আইবুপ্রোফেন, এই জাতীয় ওষুধ খেয়ে অনেক সময় অ্যাজমা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, যাদের আগে থেকে অ্যাজমা ক্রনিক ভাবে আছে সেটা দেখা যাচ্ছে যে অ্যাকিউট একটা ফেজে জি রোগী আছে, এবং সেক্ষেত্রে তো অবশ্যই আপনি যেটা বললেন যে তারা হসপিটালাইজেশন হলে সেক্ষেত্রে আপনারা একটা ম্যানেজমেন্ট তাদেরকে দিয়ে থাকেন। জি আচ্ছা স্যার, সিওপিডির ক্ষেত্রে যদি বলি যে আপনি শুরুতেই বললেন যে সাধারণত মেল পেশেন্ট এবং বয়স্ক, যাদের বয়স 40 ঊর্ধ্ব, এরকম পেশেন্টই আপনারা বেশি পান। তো সিওপিডির ক্ষেত্রে রোগী সাধারণত কি ধরনের লক্ষণ প্রকাশিত হয়? সিওপিডিরও সেই একই রকম, যে আপনি যারা ক্রনিক পেশেন্ট তাদের লক্ষণগুলো একরকম থাকে, আর যারা এক্সারভেশন নিয়ে আসে তাদের লক্ষণগুলো একরকম থাকে। যারা ক্রনিক সিওপিডিতে সাফার করছেন তাদের শুরুতে যেটা হয় যে ওনারা অল্পতে হাঁপিয়ে যান। হয়তো আগে উনি বেশ আধা মাইল 1 মাইল হাঁটতে পারতো, এখন দেখা গেল যে 100 বা 200 ফিট বা যাওয়ার পরে তার শ্বাসকষ্টের ভাব হচ্ছে, বুকের মধ্যে চাপ হচ্ছে, সাথে সাথে কাশিটা বাড়তে থাকে। কাশির সাথে অ্যাজমার সাথে যেটা ডিফারেন্স, সিওপিডি অনেক সময় কফ তৈরি হয়, যেটা অনেক ক্ষেত্রে অ্যাজমায় হয় না। তো এই ধরেন কাশি, অল্পতে হাঁপিয়ে যাওয়া, কফ তৈরি হওয়া, শ্বাসকষ্ট, এগুলো নিয়ে সাধারণত সিওপিডি রোগীরা আমাদের কাছে এসে থাকেন। আচ্ছা স্যার, ফুসফুসটা ভালো আছে কিনা সেটা আসলে কিভাবে বোঝা যাবে, অর্থাৎ কি কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, এটা আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ফুসফুস ভালো আছে কিনা এটাকে দেখার জন্য আমরা যদি আপনি একটা পরীক্ষার কথা বলেন সেক্ষেত্রে আমরা স্পাইরোমেট্রিটা করি, তার লাং ফাংশন টেস্ট। সে কী পরিমাণ বাতাস ফুসফুসে ঢুকছে, কী পরিমাণ বাতাস বের হয়ে যাচ্ছে, স্পাইরোমেট্রি রিভার্সিবিলিটি দিয়ে এটা একটা অ্যাক্সেস করা যায়। সাথে আমরা সহায়তা হিসাবে বুকের এক্সরে করে থাকি, কিছু রক্ত পরীক্ষা করে থাকি, কখনো কখনো কফ পরীক্ষা করি, কফের কালচার করে থাকি। আরও যদি একটু বেশি মাত্রা জানতে চান, আমরা কমপ্লিট পালমোনারি ফাংশন টেস্ট একটা আছে, সিপিএফটি বলি আমরা, সেটা দিয়ে লাংসের অনেকগুলো প্যারামিটার দেখা যায়। হ্যাঁ, এইভাবে করে এগুলো আমরা একটা যে কোনো পেশেন্টের একটা লেভেল করতে পারি যে ওনার ফুসফুসের কার্যকারিতা ইনফ্যাক্ট কী অবস্থায় আছে। বিশেষ করে যারা রিস্ক গ্রুপে আছে সেসব Exactly. পেশেন্টদের ক্ষেত্রে তো আপনারা নিশ্চয়ই করেই থাকেন। জি জি আচ্ছা স্যার, অ্যাজমায় তো অল্প বয়সীরাও আক্রান্ত হতে পারে, অনেক জি। আমরা দেখি যে শিশুরাও অ্যাজমাতে আক্রান্ত হতে পারে। তো শিশুদের ক্ষেত্রে আপনারা তখন কি ধরনের ম্যানেজমেন্ট দিয়ে থাকেন? একটা বইয়ের কথা একটু যেভাবে বলা আছে আর কি, যে অ্যাজমা মে অকার এট এনি এজ। যেমন আমরা সিপিডি বললাম যে মেল যে একটু পার্সন বয়স্ক 40 তাদের হয়, বয়স্কদের বাট ক্ষেত্রে। অ্যাজমা কিন্তু আজকে জন্ম হয়েছে এমন শিশুর অ্যাজমা হতে পারে, আবার 70-80 বছরের বয়স্ক পার্সনেরও হতে পারে যার আগে কোনো দিনই অ্যাজমা হয় না, এমনও হতে পারে। তো সেক্ষেত্রে অ্যাজমাটাকে আমরা ওই তাদের
যে অবস্থানগুলো আছে সেই হিসাবে আমরা চিকিৎসা করে থাকি। যেমন ধরেন যদি একদম ছোট বাচ্চা হয় তাকে আমরা নেবুলাইজ দিয়ে থাকি, অক্সিজেনের সাপোর্ট দিয়ে থাকি। যদি হাসপাতালে ভর্তি থাকে তখন আদারের অন্যান্য যে চিকিৎসাগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি। আর যদি অনেক সময় অ্যাস্টাবলিশ অ্যাজমা পেশেন্ট বাচ্চা ধরেন সে 2-3 বছরের বেবি, তার গার্জিয়ানকে বা মাকে আমরা একটু বুঝিয়ে দিই যে আপনার বাচ্চার যখন শ্বাসকষ্টটা বাড়বে আপনি এই ওষুধগুলো একটু ইউজ করবেন, নেবুলাইজ করবেন, বা সাথে হয়তো কখনো যদি সম্ভব হয় একটু 4-5 বছর হলে আমরা একটু ইনহেলারের ব্যবহারও শিখিয়ে দিয়ে থাকি। পরিবারে যদি অ্যাজমা রোগী থাকে সেক্ষেত্রে আসলে ঝুঁকি কতটুকু বেড়ে যায়? চমৎকার প্রশ্ন করেছেন। আমরা অনেক ডিজিজের ক্ষেত্রেই আমরা এই ইনফেকশাস প্যাটার্নটা আছে কিনা জানতে চাই, বা একজনের হলে আরেকজনের হবে কিনা। অ্যাজমা হলো টোটালি একটা আপনার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, আমরা যেটা মেডিকেল সায়েন্সে বলি আর কি। এটা একেবারেই এটার মানে ইনফেকশন হওয়ার একজন থেকে আরেকজনের কোনো সম্ভাবনাই নেই। তবে বংশগত যদি চিন্তা করেন যে বাবা মায়ের ছিল, আমরা যখন কোনো অ্যাজমা পেশেন্টকে অ্যাজমা আছে কিনা চিন্তা করি, আমরা হিস্ট্রি নেই, ভাই বোনদের আছে কিনা, বাবা মায়ের আছে কিনা, বা দাদা দাদি নানা নানির আছে কিনা, ওই জেনেটিক সিকোয়েন্সটা অ্যাজমার ক্ষেত্রে অনেকখানি মানে ইফেক্ট আছে, বাট যেটা আবার সিওপিডিতে নেই। সিওপিডিটা তো অনেকটাই আমাদের লাইফস্টাইলের সাথে Exactly. জড়িত জি, আছে। আমাদের গ্রামাঞ্চলে দেখি যে আমাদের মা বোনেরা কিন্তু এখন অনেকে মাটির চুলা ব্যবহার করে, সেখান থেকে যে ধোঁয়াটা নির্গত হয় সেটা আসলে সিওপিডির জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, আমরা যেমন পুরুষদের ক্ষেত্রে বললাম যারা স্মোকিং একটা স্মোকিং করে, অন্যতম কজ। তাদের ক্ষেত্রে ঠিক একই রকম ক্ষতি শিকার হন যারা নাকি বদ্ধ রান্নাঘরে, যেখানে ধোঁয়া বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, দীর্ঘদিন বছরের পর বছর লাকড়ির চুলায় রান্না করছেন, তাদের ঠিক একইভাবে ওনারাও সিওপিডি আক্রান্ত হতে পারেন। এবং আপনি স্যার বায়ু দূষণ নিয়ে শুরুতেই বলছিলেন যে আমাদের এনভায়রনমেন্টাল যে পরিবর্তন সেটা আমাদের ফুসফুসের ক্ষতির পেছনে একটা অন্যতম কারণ। তো অবশ্যই। এখন যে আমরা দেখি যে ঢাকা শহরের যে বায়ুর অবস্থা, আমরা যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলি, জি। যে আজকের দিনেরও যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখা হয় সেক্ষেত্রে হয়তো সেটা দেখা যাবে প্রায় 170+, যেটা ভেরি আনহেলদি বলা হচ্ছে, এবং প্রতিনিয়ত কিন্তু এই পরিস্থিতিটা স্যার খারাপের দিকেই যাচ্ছে। তো এটা আসলে আমাদের সিওপিডি হওয়ার পেছনে কতটুকু ভূমিকা রাখে? হ্যাঁ, এটা সিওপিডি হওয়ার পেছনে অবশ্যই ভূমিকা আছে, তবে এটা আমি যেটা শুরুতেই বলেছি যেটা অ্যাজমার ক্ষেত্রে এটার ভূমিকাটা বেশি। কারণ সাথে সাথে আপনার শ্বাসতন্ত্রের মধ্যে যে একটা রিয়েকশন হওয়া দ্রুত, সেটা অ্যাজমাতে হয়। বাট সিওপিডিটা একটু আমরা যেমন বলতাম যে একটু ক্রনিক পারসিস্টেন্ট ডিজিজ টাইপের। আবার সিওপিডিতে যে পরিবর্তনগুলো ফুসফুসের মধ্যে হয়ে যায় সেগুলো কিন্তু আবার ইরিভার্সিবল টাইপের। কিছুটা এখন কিছু বলে যে কিছু রিভার্সিবল কম্পোনেন্ট আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ইরিভার্সিবল। বাট অ্যাজমাটা কিন্তু টোটালি একটা রিভার্সিবল সিচুয়েশন। যেরকম বললাম যে একটা রিয়েকশন হলো ফুসফুসের মধ্যে, আপনি যদি কিছু ওষুধপত্র দিয়ে তাকে সেটেল করে দিতে পারেন, সে হয়তো 3-4 ঘন্টা পরে বা 2-4-5 দিন পরে, ইভেন আমরা যখন নাকি আজকে থেকে 15-20 বছর আগে অ্যাজমা রোগীদের পেতাম, তারা অনেকেই বলতেন যে স্যার আমরা যখন অ্যাটাক হয় আমরা একটু আগুনের কাছে বসে থাকি অথবা রোদে গিয়ে বসে থাকি, তাতে আমার সংক্রমণটা কমে আসে। আসলে ব্যাপারটা হলো এটা তো একটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন, যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়েকশন হয়ে কিছু আপনার কেমিক্যাল ম্যাটেরিয়াল রিলিজ হয়, তারপরে আমরা ইনফ্লামেশনের যে স্টেজগুলো দেখি ওগুলো হয়। তো এটা কিন্তু আপনার আগুনের কাছে বসা বা রোদের বসার সাথে সম্পর্ক নাই। আপনি যদি একটু সময় দেন, এটা সেলফ লিমিটিং অনেকখানি, যদি অতি মাত্রায় না হয়ে থাকে, নিজে নিজেই রিয়েকশন যখন কমে আসবে তার অ্যাজমাটা আস্তে আস্তে কমে আসবে, মানে সেটা আবার রিভার্স করবে, একদম টোটালি রিভার্স হয়ে যাবে। এই জন্য তো আমরা দেখি যে অনেক আমাদের বিখ্যাত খেলোয়াড়রা কিন্তু অ্যাজমাতে সাফার করেন, বাট হয়তো মাঝে গিয়ে টুইন হেলার নিয়ে আসলেন, আবার খেলছেন, কোনো সমস্যা নেই। বাট সিওপিডিটার ক্ষেত্রে আবার ঠিক পরিস্থিতিটা এরকম না। যখন একজন ব্যক্তি সিওপিডিতে আক্রান্ত হন, তাকে মোটামুটি সবসময় কিছু না কিছু কষ্টের মধ্যে দিয়ে দিনপাত করতে হয় এবং সবসময় কিছু না কিছু ওষুধ নিতে হয়। যেটা আপনি বললেন যে ইরিভার্সিবল চেঞ্জ, অর্থাৎ সেটা আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না, বা পেশেন্টকে এটা নিয়ে সাফারিংস এর মধ্যে দিয়ে যেতে হয়। সো যদি এই যে অ্যাজমা সিওপিডি নিয়ে আলোচনা হচ্ছে, সেটা যদি আনট্রিটেড থাকে, অর্থাৎ রোগী যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করেন, সেটার আসলে পরবর্তী কমপ্লিকেশন জটিলতা কি হতে পারে? এদিক দিয়ে অ্যাজমা এবং সিওপিডির যে আপনার চিকিৎসাবিহীন থাকার কারণে যে জটিলতা, এটা একদমই ডিফারেন্ট। যেমন আমি যেটা বললাম যে অ্যাজমা তো এমন একটা অসুস্থতা যে কোনো রোগী যদি কোনো চিকিৎসা নাও নেয়, একটা সময় পরে কিন্তু উনি অনেকখানি ভালো হয়ে যাবেন, কারণ এটা আমরা রিভার্সিবল বলছি, টোটালি রিভার্সিবল, মানে আমাদের শ্বাসতন্ত্রটা পুরোপুরি আগের অবস্থানে ফিরে যাবে। বা যেহেতু সিওপিডিটা আপনার এখানে কিছু দীর্ঘস্থায়ী পরিবর্তন চলে আসে শ্বাসনালীর মধ্যে, সেই ক্ষেত্রে ওনাকে আর আগের অবস্থায় ফিরে নেওয়া যা কঠিন হয়। সেক্ষেত্রে ওনাকে আমরা দীর্ঘমেয়াদী কিছু ওষুধ, এখন ধরেন মানে ট্রিপল কম্বিনেশন ড্রাগ এসেছে, যে একটা ওষুধের মধ্যেই আপনি ব্রঙ্কোডাইলেটর পাচ্ছেন, স্টেরয়েড পাচ্ছেন, এবং ফুসফুসের সিক্রেশন কমে যাবে, অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট। এই 3টা দিয়ে ওষুধ যেগুলো বানানো হয়েছে, এগুলো একটা ক্যাপসুল যদি ইনহেল করে পেশেন্ট মোটামুটি অনেক সময়, অনেক দীর্ঘ সময়ের জন্য ভালো থাকে।
এভাবে চিকিৎসাটাকে আমরা আলাদা করে ফেলি। যেহেতু ফুসফুসের একটা ক্রমাগত পরিবর্তন হতেই থাকে সিওপিডির ক্ষেত্রে, মানে লাস্ট ফেট কি হতে পারে? সিওপিডিতে যদি ধরেন সেক্ষেত্রে ক্রনিক পেশেন্ট যারা অ্যাজমা সিওপিডি সাফার করেন তাদের রেসপিরেটরি ফেলিওর দিকে আগায় যান। রেসপিরেটরি ফেলিওর বলতে আমরা যেটা বলি যে আমরা যদি আর্টারিয়াল ব্লাড টেস্ট অ্যানালাইসিস করি সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় তখন আমরা টোটাল যে ট্রিটমেন্টটা সেটার সাথে আমরা তখন এনআইভি বা নন ইনভেসিভ ভেন্টিলেশনের কিছু প্রক্রিয়া ব্যবহার করি, যেমন আমরা বাইপেপ দিয়ে তখন ওই বিষাক্ত গ্যাসগুলোকে বের করার চেষ্টা করি। তাতেও যদি পেশেন্ট স্টেবল না হয়, ধরো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে হয়তো 80, 90, 100 হয়ে যাচ্ছে, পেশেন্ট আনকনশাস হয়ে যাচ্ছে, তখন তো আমাদের লাইফ সাপোর্টে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। অর্থাৎ মানে তার একদম ফুসফুসের ফাংশন পুরোপুরি ভাবে কোলাপস জিরো হয়ে যাচ্ছে, এরকম জিরো ধরে হয়ে নেওয়া যাচ্ছে। হয়। স্বাভাবিকভাবে তার যেই কাজটা করার কথা ছিল ফুসফুসের, সেটা তখন ব্যাহত হয়। আচ্ছা স্যার, এখন যেহেতু রমজান মাস চলছে, তো অ্যাজমা সিওপিডি পেশেন্টরা তাদের তো রোজা পালনে কোনো ধরনের বিধিনিষেধ নাই, তারা স্বাভাবিকভাবেই রোজা পালন করতে পারেন। তবে কিছুটা হয়তো তাদেরকে আপনারা কাউন্সেলিং এর মাধ্যমে বলে দেন যে তাদের ওষুধগুলো তারা কিভাবে নেবেন, বিশেষ করে ইনহেলার যারা ব্যবহার করেন, পাশাপাশি তাদের ফুড হ্যাবিট এবং মানে রোজায় একটা তাদের সার্বিক লাইফস্টাইলের বিষয় আছে। তো সেই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। তো শুরুতে একটু জানতে চাচ্ছি যে ওষুধটা কিভাবে তাদের অ্যাডজাস্ট করে দেন? ধন্যবাদ। আমি আগেও একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের অ্যাজমা সিওপিডি পেশেন্টরা রোজা আসার আগে, ধরেন 7 দিন বা 2 সপ্তাহ আগে ওনারা আমাদের কাছে আসেন যে স্যার আমার ওষুধগুলোকে একটু সাজিয়ে দেন, আমি কীভাবে রমজান ওষুধগুলো ব্যবহার করব। তো যেটা বলছিলাম যে এখন এত অ্যাডভান্স ট্রিটমেন্ট চলে আসছে যে আপনি একটা ক্যাপসুল দিয়ে আপনি 3 ধরনের চিকিৎসা দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা ওই গ্রুপের ওষুধগুলোকে বেশি প্রেফার করি। আর রোজা রেখে ইনহেলার নেওয়া যায়, এই ব্যাপারে আমাদের বেশিরভাগ ওলামা কেরাম বলেন যে ইনহেলার অসুবিধা নাই, তবে নেবুলাইজ করার ব্যাপারে কিছু মতানৈক্য রয়েছে। তো যাদের পরিস্থিতি এমন হয় যে ফ্রিকুয়েন্ট নেবুলাইজ করতে হচ্ছে অথবা ইনজেক্টেবল স্টেরয়েড নিতে হচ্ছে, যদিও ইনজেকশন নেওয়া যায় রোজা রেখে, তো তাদের হয়তো আমরা বলি যে আপনি হয়তো কোনো আলেমের সাথে একটু পরামর্শ করে নেন যে রোজা কি এখন রাখবেন নাকি পরে কাজা করে নেবেন। বাট যারা আমাদের ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট যারা স্টেবল কন্ডিশনে আছেন, তাদের ওষুধগুলোকে আমরা যেমন সকাল দুপুর রাতের বদলে ইফতার, সেহরি, মাঝরাত এভাবে সাজিয়ে দিই। হয়তো ইফতারের পরে কিছু একটা ইনহেলার নিলেন, মাঝরাতে কিছু ট্যাবলেট খেলেন, আবার শেষ রাতে হয়তো এরকম যেমন ট্রিপল কম্বিনেশনে কিছু একটা ইনহেলার নিয়ে নিলে খুব সহজেই এটাকে অ্যাজমা সিওপিডি উভয় গ্রুপের পেশেন্টকেই সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়। আচ্ছা, আপনার সাথে পরবর্তী আলোচনায় ফিরছি একটি ছোট বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা অ্যাজমা এবং সিওপিডি নিয়ে কথা বলছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার দেওয়ান আজমল হোসেন, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, বিরতি শেষে আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতিতে যাবার আগে আপনার সাথে আমার ঔষধগুলো বিষয়ে কথা হচ্ছিল যে এই রোজার মাসে আসলে আপনারা কিভাবে তাদেরকে ওষুধগুলো অ্যাডজাস্ট করে দেন, এবং আপনি স্যার বললেন যে ইনহেলার ব্যবহারে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, অর্থাৎ ইনহেলার ব্যবহারে রোজার কোনো ক্ষতি হবে না, তেমনটাই বলছেন। এটা যদি আমরা খুব বেসিক কনসেপ্ট চিন্তা করি যে রোজা ভাঙবে কখন, যখন কোনো কিছু আমাদের পাকস্থলিতে যায়, আমরা এটা আইদার পান করি অথবা খাই, বাট ইনহেলারটা তো যায় আসলে ফুসফুসে। সো আপনি যদি মেডিকেল ভাবে ব্যাখ্যা করেন, সে যদি এটা ফুসফুসে যাচ্ছে পাকস্থলিতে যাচ্ছে না, সেই হিসাবে এটাকে বলা যায় যে এটা দিয়ে রোজার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আচ্ছা স্যার, একটু আমি খাবার দাবারের বিষয়টা নিয়ে কথা বল, যদিও সেটা আসলে ইন জেনারেল সবার জন্যই প্রযোজ্য, যে আসলে এই রোজার মাসে যেহেতু আমাদের আমরা সারা বছর যা খাই সেখান থেকে কিছুটা ব্যত্যয় হয় এবং টাইমিংটা পরিবর্তন হয়, তো কি ধরনের ফুড হ্যাবিট আসলে অনুসরণ করা প্রয়োজন? হ্যাঁ, ধন্যবাদ। যেটা বলেছেন যে আসলে আমরা যেমন রোজা রেখে একেবারে সেই তেলে ভাজা জিনিস যেমন ছোলা, বেগুনি, পেঁয়াজু বা বিভিন্ন ধরনের রিচ ফুডের মধ্যে আমরা অভ্যস্ত, তো ওভারঅল সবার জন্য যেরকম আমাদের অ্যাজমা সিওপিডি পেশেন্টদের জন্য আমরা বলে থাকি যে আপনারা হয়তো এই জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে স্বাস্থ্যসম্মত খাবার, আপনি কিছু দেশি ফল বা একটু ফল ফ্রুট খেলেন, একটু সালাদ খেলেন, অথবা একটু দই, চিরা, কলা, এগুলো জাতীয় খাবার যেগুলো আপনার হয়তো বা অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, এই জাতীয় খাবারগুলো একটু খেলে তখন একটু স্বাস্থ্যসম্মতভাবে এটা সমীচীন হয় এবং সুস্থতা থাকার জন্য এটা একটা পদ্ধতি হতে পারে। আর এছাড়া আমরা এখন এইবার অবশ্য খুব বেশি গরম পড়েনি, বাট আমরা যেমন গরমে ইফতারিতে অনেক ঠান্ডা শরবত খেয়ে থাকি, তো আমাদের অ্যাজমা সিওপিডি রোগীদের বলি যে আপনারা এটা ঠান্ডাটা অ্যাভয়েড করেন, হয়তো নর্মাল টেম্পারেচারের পানি বা শরবত খান। আর এছাড়া ধরেন
যে কোনো স্বাস্থ্যসম্মতভাবে আমরা বলি যে একেবারে পেট ভরে খাবার, এটা তো আসলে একদম ফুল স্টমাক খাবার, আমরা এটা থেকে যেমন ইরেকটেশন হতে পারে, হ্যাঁ, একটু অ্যাসিডিটি বা জিইআরডির সম্ভাবনা থাকে, এটা সবার জন্যই পরিহার করা সমীচীন। আর যারা আমাদের অ্যাজমা সিভিয়ার পেশেন্ট, তাদের যেহেতু আপনার একটু শ্বাসকষ্টটা অল্পতে বেড়ে যায়, আমরা যখন ফুল স্টমাক অ্যাভেল করি তখন কিন্তু অটোমেটিক আমাদের ফুসফুসের এক্সপানশনটা একটু বাধাগ্রস্ত হয়। কারণ আমরা লম্বা শ্বাস নিলে ফুসফুসটা নিচের দিকে নেমে আসে, ডায়াফ্রামটা নেমে আসে, বা যখন আমি একদম ভরপেট খাবার খাই তখন কিন্তু ফুসফুসটা ওই পরিমাণ প্রসারিত হতে পারে না। তো সেক্ষেত্রে যেহেতু ওনারা অ্যাজমা সিভিয়ার সাফার করছেন, ফুসফুসটাকে ওনাদের প্রসারিত করতেই হবে, সেক্ষেত্রে অল্প পরিমিত খাবার বা বারে বারে খাবার, এটাই ওনাদের জন্য ভালো। একবারে বেশি খাবার না খেয়ে তিনি তার খাবারটাকে ভাগ করে খেতে ভাগ করে পারেন খেলেন, সেহরি পর্যন্ত। সেই পর্যন্ত অল্প স্মল ফ্রিকুয়েন্ট মিল আমরা যেটা বলি, যিনি অল্প করে খেলেন বাট বারে বারে খেলেন, এটা ওনার জন্য দুই দিক দিয়েই হেল্পফুল হবে। ওনাকে সুস্থ থাকার ক্ষেত্রেও সহায়ক হবে, আবার ওনার ফুসফুসের প্রসারিত হওয়ার ক্ষেত্রেও এটা সহায়ক হবে। আচ্ছা স্যার, এছাড়া কি আর কোনো ধরনের বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলেন? বিশেষ করে এখন যেহেতু একটু টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন, আমরা মাত্র শীত শেষ হলো এবং গরম শুরু হবে এমন একটা মাঝামাঝি সময় এই মার্চ মাসে, তো এই সময়ে কি ধরনের বাড়তি সতর্কতা? এই সময়টা কিন্তু আমাদের অ্যাজমা সিভিয়ার রোগীদের জন্য একটু ক্রিটিক্যাল, যেটা মনে আগেও বলেছি, যখন নাকি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন 3 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তখন অ্যাজমা সিভিয়ার রোগীদের এক্সারবেশনের একটা সম্ভাবনা থাকে। সেজন্য আমরা রোগীদের বলি, আপনারা যারা অ্যাজমা সিভিয়ার সাফার করছেন, দিনের বেলায় অতিরিক্ত পরিশ্রমটাকে একটু অ্যাভয়েড করেন, হ্যাঁ, মোটামুটি সহনীয় পর্যায়ের কাজকর্ম করেন। তারপরে সন্ধ্যার পর থেকে ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনারা যে সমস্ত খাবার আপনার একটু হয়তো অনেক সময় কিছু অ্যালার্জিক ফুড যেগুলো খেলে অ্যাজমা বেড়ে যেতে পারে সেগুলোকে একটু অ্যাভয়েড করলেন, ঠান্ডা থেকে একটু অ্যাভয়েড করলেন, এবার অতিরিক্ত ঘেমে যাওয়া, বা আমাদের যারা মা বোনরা আছেন হয়তো বিকালের দিকে ওনারা অ্যাজমা পেশেন্ট যারা রান্না করে বেশি সময় দেওয়ার কারণে বা ঘেমে যাওয়ার কারণে অ্যাজমা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাদেরকে বলি যে আপনারা এই জাতীয় পরিশ্রমগুলোকে একটু কমিয়ে দিয়ে যে ধরনের খাবার আমরা বললাম এই ধরনের খাবারের দিকে চলে যান, যেখানে পরিশ্রম কম হয় প্লাস আপনার ঘাম কম হবে, আপনার সুস্থ থাকার জন্য সহায়ক হবে, এই ধরনের উপদেশ আমরা দিয়ে থাকি। আচ্ছা স্যার, আমরা যদি বলি যে আমরা সার্বিকভাবে একটা সুস্থ ফুসফুস চাই বা আমরা একটা স্বাভাবিক সুস্থ জীবন চাই, সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় ফুসফুসকে ভালো রাখার জন্য? হ্যাঁ, এটা দুইভাবে আলোচনা হতে পারে। যারা আমরা সুস্থ আছি তাদের জন্য একরকম আলোচনা, আর যারা ধরেন অ্যাজমা সিভিয়ারে সাফার করছে তাদের জন্য একরকম। আমরা যারা একজন সুস্থ মানুষ আছে, আমাদের নির্মল বায়ু সেবন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটা আমরা একটা ক্রাইসিসে আছি ঢাকা শহরে বা সারা বাংলাদেশেই। আর সাথে শ্বাসের কিছু ব্যায়ামের কথা আমরা বলে থাকি, যে সকালবেলা হয়তো আপনি একটু খোলা মুক্ত বাতাসে বা পার্কে, যেখানে সবুজের ঘেরা কোনো স্থান আছে সেখানে গিয়ে লম্বা লম্বা শ্বাস টেনে একটু হাঁটাহাঁটি করেন, ফুসফুসে ব্যায়াম করেন, স্বাস্থ্যসম্মত খাবার, তেলে ভাজা পড়ে এগুলো একটু অ্যাভয়েড করেন, ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল এইগুলো একটু খান। এইভাবে আমরা আমাদের ফুসফুসটাকে সুস্থ রাখতে পারি। সাথে যারা ধূমপান করছেন, এটা তো একটা বিষ পান, ধূমপানের তো কোনোভাবেই এটাকে সাপোর্ট করা যায় না। সো যে কোনোভাবেই হোক ধূমপান আপনাকে পরিহার করতে হবে। আর যারা অন্যান্য ব্লাড প্রেশার বেশি বা হাইপারটেনশন বা অ্যাজমা ডায়াবেটিসে ভুগছেন, তারা এই যে ক্রনিক ডিজিজগুলোকে কন্ট্রোলে রাখলে তখন আমাদের ওভারঅল ফুসফুস সুস্থ থাকার জন্য এটা সহায়ক হয়। আর যারা অ্যাজমা সিভিয়ারিতে সাফার করছেন তাদের জন্য একই কথা, আপনারা আপনাদের অ্যাজমা এবং সিভিয়ারির জন্য আপনাদের যে ট্রিটমেন্টটা প্ল্যান আমরা দিয়েছি, যেটা সাজিয়ে দিয়েছি, এটা পুরোপুরি আপনাকে অবলম্বন করবেন, এটাকে ফলো করবেন। মনে করবেন না যে আমি রোজা রাখছি, হয়তো আল্লাহই আমাকে ভালো রাখবেন, আমি চিকিৎসা ছেড়ে দিলাম, এটা করাটা হয়তো ঠিক হবে না। আপনি পরিপূর্ণ চিকিৎসার মধ্যে থেকে আপনি একটু কুল অ্যান্ড কাম এনভায়রনমেন্টে থাকেন, শারীরিক পরিশ্রমটা কমিয়ে দেন, তাহলে আপনার অন্যান্য সময়ের চেয়ে এই রোজার মধ্যে আরও ফুসফুসের সুস্থতা এবং রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখা আরও সহজ হবে। এবং ফুসফুসে ব্যায়ামের কথা স্যার বলছিলেন, যে ব্যায়ামের একটা ভূমিকা আছে, সেটা নিশ্চয়ই আপনারা রোগীদেরকে, মানে যারা অ্যাজমা সিওপিডিতে অলরেডি ভুগছেন তাদেরকে সেভাবে সেটা বলে দেন, ইনস্ট্রাকশনটা দিয়ে দেন। জি, বিশেষ করে যারা আপনার এন্ড স্টেজ সিওপিডি, তাদের চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পালমোনারি রিহ্যাবিলিটেশন। ধন্যবাদ, সুন্দর বলেছেন। সেক্ষেত্রে যদি কেউ সেন্টারে গিয়ে নাও করতে পারে, কিছু কিছু ব্যায়াম আমরা শিখিয়ে দিতে পারি, যে ওভারঅল ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করা, ফুসফুসের দুর্বলতার জন্য ফুসফুসকে প্রসারিত হতে আমাদের যে বিভিন্ন ইন্টারকোস্টাল মাসেলগুলো আছে এগুলোর একটু ব্যায়াম শিখিয়ে দিই, বা 3 বার এক্সারসাইজ করতে বলি, নির্মল বাতাসে ওই জানলার সামনে দাঁড়িয়ে হয়তো দীর্ঘ একটু লম্বা লম্বা শ্বাস নিলেন, এগুলোও ফুসফুসকে সতেজ রাখার ব্যাপারে অনেক সহায়তা করে। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর করে বললেন। তো আমরা শেষ করব, তো এর আগে কি আপনি দর্শকদের জন্য কোনো বার্তা দিতে চান কিনা? ধন্যবাদ। একে তো ধরেন রমজান মাস, প্লাস আমাদের যারা অ্যাজমা সিওপিডি রোগীরা আছেন, সো আমরা চেষ্টা করব আমাদের জন্য যে চিকিৎসাটা সাজিয়ে দেওয়া আছে সেটাকে আমরা পরিপূর্ণভাবে মেনটেন করব। আর যে পরিস্থিতিতে গেলে আমাদের অ্যাজমা সিওপিডি বেড়ে যাওয়ার
সম্ভাবনা আছে যেগুলো আমরা আলোচনা করেছি সেই পরিবেশগুলো থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করব। এই সম্মিলিত চেষ্টায় আমরা আমাদের অ্যাজমা সিপিডি রোগীরা ভালো থাকবেন এবং রোজাও সুন্দরভাবে করতে পারবেন বলে মনে হয় আমি আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।